সাথী, তোমার কি কিছু হয়েছে? সাথী মাথা নেড়ে বুঝলো। না। মুখে বলো। এমনি দিন তো কত কথা বলো। না। মন খারাপ? তাহলে কি হয়েছে? আন্টি বকেছে? না, আমার কিছু হয়নি। উদয় আর কথা বাড়ালো না। ও বুঝতে পারছে সাথীর কিছু তো হয়েছে, না হলে চুপচাপ থাকার মতো মেয়ে তো ও না। উদয় পড়িয়ে চলে গেলে সাথী বারান্দায় চেয়ে দাঁড়ায়। দমকা হাওয়া ওর শরীর ছুঁয়ে যাচ্ছে, ওর সেদিকের খেয়াল নেই। ওর চোখের সামনে শুধু উদয় আর সেই শিক্ষিকার হেসে হেসে কথা বলা দৃশ্য ফুটে উঠছে। ও কিছুতেই সেটা ভুলতে পারছে না। মনের কোণে কোথাও চলছে। সাথী অস্ফুট স্বরে বলে উঠল, একতরফা ভালোবাসা বড্ড কষ্টদায়ক। চারিদিকে আলোর রোশনাই, হরেক রকমের আলোর ছড়াছড়ি। চারপাশে মানুষের শোরগোল, এক একজন এক এক দিকে ছুটছে। বিয়ে বাড়ি বলে কথা, মানুষের আনাগোনা তো থাকবেই। এত মানুষের ভিড়ে সাথী নির্বিকার চিত্তে তাকিয়ে সব কিছু দেখছে। আজ তার প্রিয় মানুষটার বিয়ে, কিন্তু তার সাথে না, অন্য কারো সাথে। এই খবরটা শোনার পর থেকে সাথীর যেন অনুভূতিহীন হয়ে গেছে। তার ভেতরের সমস্ত অনুভূতি যেন মরে গিয়েছে। এই যে তার চোখের সামনে তার শখের পুরুষ অন্য কারো হয়ে যাচ্ছে, কিন্তু সে নির্বিকার চিত্তে দেখে যাচ্ছে। তার কোনো হেলদোল নেই। সে যেন এক পাথর মানবী। উদয়কে তার বন্ধুরা মিলে তৈরি করছে, সাথে আরিয়ান ও আছে। সবাই মিলে উদয়কে খুঁজাচ্ছে। এক ফ্রেন্ড রাজীব বলল, দোস্ত, তুই যে আমাদের সবাইকে ফেলে বিয়ে করছিস, এটা কি ঠিক? উদয় জবাব দিল, অবশ্যই ঠিক, ভুল কেন হবে? তোদের মন চাইলে তোরাও কর। কে আটকাচ্ছে তোদের? মেয়েই তো পাচ্ছি না বেটা, বিয়ে করব কাকে? তা ভাবির ছোট কোনো বোন আছে নাকি? থাকলে বল, পটিয়ে বিয়ে করে ফেলি। আর কতদিন সিঙ্গেল থাকবো বল? তুই মেয়ে পাবিও না। আর অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে যে তোর ভাবির কোনো বোন নেই। ওরা এক ভাই এক বোন। তাই মনে হয় তোকে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে বন্ধু। শেষের কথাটা খুব আফসোস নিয়ে বলল উদয়। সবাই একসাথে হেসে দিল। রাজীব ফুঁসে উঠে বলল, দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে নাকি? তোর শালী নেই তো কি হয়েছে, কাউকে না কাউকে ঠিক জুটিয়ে নেব। হুম। আগে জুটিয়ে দেখা, তারপর কথা বলিস। চ্যালেঞ্জ করছিস? যা মনে করিস। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এভাবেই খুনসুটি করতে করতে তৈরি হচ্ছে সবাই। সাথী দরজার সামনে থেকে সবকিছু দেখছে। উদয়ের সাথীর দিকে নজর পড়তে ওকে ডাক দিল। সাথী, এদিকে এসো। সাথী ভদ্র মেয়ের মতো গুটিসুটি পায়ে এগিয়ে গেল। উদয় আয়নায় তাকিয়ে চুল ঠিক করতে করতে জিজ্ঞাসা করলো, সাথী, বলো তো আমাকে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে কি না? তোমার ম্যাডামের কি আমাকে এই সাজে পছন্দ হবে? সাথী পূর্ণ দৃষ্টিতে তাকালো উদয়ের দিকে। লোকটাকে যে নজর কাড়া সুন্দর লাগছে। সাথী তো চোখ ফেরাতে ইচ্ছে হচ্ছে না, তবুও নজর সামলে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে স্যার। আর সব কিছু ঠিকঠাকই আছে। দেখবেন ম্যাডাম আজ আপনার থেকে চোখেই ফেরাতে পারবে না। এতটাও বলো না। সাথী আর কথা বাড়ালো না। সে বাহিরে স্বাভাবিক থাকলেও তার ভেতরে যে ঝড় বইছে। ঝড়ে শেষ হয়ে যাচ্ছে তার সকল অনুভূতি। ও না পারছে সহ্য করতে, আর না পারছে কাউকে কিছু বলতে। ভেতরে ভেতরেও শেষ হয়ে যাচ্ছে। সাথী সেখান থেকে চলে এলো। এক কোণে বসে বিবশ চোখে তাকিয়ে দেখে যাচ্ছে সবকিছু। আজ থেকে তার শখের পুরুষ অন্য কারো হয়ে যাবে। অন্য কেউ তাকে নিচের দাবি করবে, তার উপর আধিপত্য বিস্তার করবে। বিয়ের জন্য ছোট করে স্টেজ তৈরি করা হয়েছে। উদয় সেখানে বসিয়ে ওর বন্ধুরা মিলে গল্প করছে। উদয়ের মুখে লেগে আছে নজরকাড়া হাসি। সে হাসিতেই যেন সাথীর মরণ নিশ্চিত। সাথী হাসির আদলে হারিয়ে ফেলে নিজেকে। শত খুঁজেও কোনো কূল কিনারা পায় না। আকস্মাৎ চারিপাশে হইচই পড়ে গেল। কোণে এসে পড়েছে। কিছু মুহূর্তের ব্যবধানে হাজির হলো কোণে। পরনে লাল শাড়ি, হাত ভর্তি চুড়ি। সাথী বইয়ের মুখ দেখতে চাচ্ছে, কিন্তু ওড়না দিয়ে মুখ ঢেকে রাখায়
দেখতে পারছে না। ও জানতে চায় কে সেই ভাগ্যবতী নারী যে কিনা ওর শখের পুরুষকে জীবন সাথী হিসেবে পাবে। কে সেই ভাগ্যবতী নারী? সাথীর যেন তর সইছে না তাকে দেখার জন্য। উদয় নিচে এগিয়ে এসে বউকে তার সামনে আসনে বসিয়ে নিচেও বসে পড়ল তার জন্য নির্ধারিত জায়গায়। চারপাশে সবার মধ্যে উত্তেজনা, কাছে বিয়ে পড়াচ্ছে। প্রতিটা শব্দ সাথীর কানে ছুরির মতো বিচ্ছে। সাথীর যেন ঘোরের মধ্যে আছে। কাছে যখন বলল, বলো মা কবুল। কবুল শব্দটা শোনা মাত্রই সাথীর আত্মা কেঁপে উঠল। এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও এখন বেসামাল হয়ে যাচ্ছে। চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। ও অনেক চেষ্টা করছে কিছু বলার। পরিস্থিতির সাথে গলার স্বরও যেন ওর সাথে বেইমানি করছে। কণ্ঠ ধরে আসছে, নিঃশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। অনেক কষ্টে উচ্চারণ করলো, না, এটা হতে পারে না, কিছুতেই না। চিৎকার করে কথাটা বলে শোয়া থেকে উঠে বসলো সাথী। ওর নিঃশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। শরীরে মাত্রাতিরিক্ত ঘাম দিচ্ছে। বুক ধড়ফড় করছে, গলা শুকিয়ে যাচ্ছে। খাটের পাশে রাখা গ্লাস থেকে পানি নিয়ে ঠক ঠক করে খেয়ে নিল। এরপরও যেন ওর পিপাসা মিটছে না। চারপাশে খেয়াল করে দেখলো ও ঘরেই আছে। গতকাল সারাদিন উদয় আর শিক্ষিকার হাসাহাসি করা মুহূর্ত নিয়ে ভাবার ফল এই স্বপ্ন। ফোনে হাতে নিয়ে দেখলো ঘড়িতে 4:35। সাথী বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। উঠে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এলো। এখন আর কিছুতেই ওর ঘুম আসবে না, তাই বারান্দায় গিয়ে দাঁড়ালো। মৃদুমন্দ বাতাস কিছুক্ষণের মধ্যেই ওর শরীর ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু ওর মস্তিষ্কে চলছে দহন। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? তাহলে কি এই স্বপ্নটাও সত্যি হতে চলেছে? নিষ্ঠুর মানবটাকে সত্যি সত্যি অন্য কারো হয়ে যাবে? আদৌ লোকটা কোনোদিন সাথে ছিল কি? উহু, সে তো কোনোদিনই সাথে ছিল না। সাথী তো তাকে একতরফা ভালোবেসে যাচ্ছে। সাথীর ভাবনার মাঝে ভোরের সূর্য উদয় হলো। সাথী সকল চিন্তা বাদ দিয়ে সূর্যের উদয় দেখায় মগ্ন হলো। রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন, আকাশে রৌদ্র মেঘের আনাগোনা, চারপাশে সকালের স্নিগ্ধ বাতাস। উদয় ম্যাথের বেসিক বোঝাচ্ছে, সাথে গালে হাত দিয়ে একে একে মন তার দিকে তাকিয়ে আছে। লোকটার কথার বলার ধরনও যেন ওকে আকর্ষিত করে। এই যে লোকটা কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, এটা ওর খুবই ভালো লাগে। ও মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে সেদিকে। লোকটা কথা বলার ধরন, হাঁটার ধরন, ঠোঁটের কোণের মুচকি হাসি, তীক্ষ্ণ চোখের চাউনি, সব কিছুই যেন সাথীকে মাতাল করে তোলে। সাথীর মনে মনে ছন্দ আঁকলো, তার শ্যামলা শ্যামলা বরণ, হাত নাড়িয়ে কথা বলার ধরন, এতেই যে হয় সাথী নামক রমণীর মরণ। সাথী বসে আছে উদয়ের অপেক্ষায়। কিয়ৎক্ষণের ব্যবধানে উদয় এলো। উদয় খুব মনোযোগ দিয়ে ম্যাথ বোঝাচ্ছে সাথীকে। স্যার, আপনার প্রিয় রং কি? সাদা। হঠাৎ জানতে চাইলে কেন? কিছু না স্যার, এমনি জিজ্ঞেস করলাম। উদয় ধমকের স্বরে বলল, স্টুপিড। যদি তোমার জিজ্ঞেস করা হয়ে থাকে তাহলে পড়ায় মনোযোগ দাও। সাথী মন খারাপ করে বলল, সরি স্যার, আর এমন হবে না। ঠিক আছে, কিন্তু তোমার প্রিয় রং কি? কালো। ও আচ্ছা, এখন পড়ায় মন দাও। এরপর সাথী আর উদয়ের মাঝে কোনো কথা হলো না। উদয় পড়িয়ে চলে গেল। পরবর্তী দিন সাথী ভদ্র মেয়ের মতো টেবিলে বসে উদয়ের জন্য অপেক্ষা করছে। খুব মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকিবুকি করছে। টেবিলে কারো হাতের দ্বারা ঠক ঠক আওয়াজে চোখ তুলে তাকালো। দেখলো উদয় সাহেব ওর সামনে বসা। ভালো করে লক্ষ্য করে দেখলো উদয়ের পরনে কালো শার্ট কনুই পর্যন্ত গোটানো, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, চুলগুলো গুছিয়ে রাখা। এতেই যেন মানুষটার সৌন্দর্য ফুটে উঠেছে। সাথী কখনো ভাবেনি তার প্রিয় রঙে প্রিয় মানুষটা এতটা সুন্দর লাগবে। সাথী চোখ জুড়িয়ে যাচ্ছে, ও উদয়ের থেকে চোখ সরাতে পারছে না। মানুষটাকে এত সুন্দর হতে কে বলেছে? এতটা সুন্দর না হলেও তো পারতো। এই যে সাথী এখন
তার দিকে একধানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ইচ্ছে হচ্ছে তার গোছানো চুলগুলো অগোছালো করে দিতে, কিন্তু চাইলেই কি তা সম্ভব? সম্ভব না। সাথীর ভাবনার মাঝে উদয় ওর সামনে চুটকি বাজালো। সাথী নিচের ধ্যান থেকে ফিরল। কি হলো, কোথায় হারিয়ে গিয়েছিলে? কোথাও হারাইনি, ভাবছিলাম। তা কি ভাবছিলে? এই যে হঠাৎ আপনি পুরো কালো রঙে মুড়িয়ে এলেন যে। আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি, কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আপনাকে অনেক সুন্দর লাগছে কালো রঙে। হয়েছে, আর ওয়েলিং করা লাগবে না, বই খাতা বের করো। সাথী মুখ ভেঙচি দিয়ে বই খাতা বের করলো। কোথায় সাহেবের প্রশংসা করলো, সে ধন্যবাদ না দিয়ে বলছে সাথী তাকে ওয়েলিং করছে। হাহ, ঢং দেখলে বাঁচি না। সাথী পড়ার ফাঁকে আর চোখে বারবার উদয়ের দিকে তাকাচ্ছে। ইস, ও যে পাগল হয়ে যাবে লোকটার সৌন্দর্যে। দীর্ঘ 1 মাস রমজান শেষে আজ আকাশে চাঁদ দেখা দিয়েছে। সাথীদের সব কাজিনদের মেলা বসেছে তার নানু বাড়িতে। সবার মাঝে থেকেও সাথী একজনকে মিস করছে। মানুষটা আর কেউ নয়, স্বয়ং উদয় সাহেব। উদয় সাথীকে 4 দিন আগে ছুটি দিয়ে দিয়েছে। সাথী ছুটির জন্য উদ্গ্রীব হয়ে থাকলেও এখন তার একটুও ভালো লাগছে না। সবার মাঝে সাথী মন খারাপ করে এক কোণে বসে আছে। চারপাশে সবাই বসে গল্প করছে, মেয়েরা হাতে মেহেদি পড়ছে। সাথীর কাছে নৈশিকে ওকে ধাক্কা দিয়ে বলল, কি রে, প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? কোনো বিষয় নিয়ে কি মন খারাপ? আরে না, মন খারাপ না, এমনি ভালো লাগছিল না তাই বসেছিলাম। তাহলে আয় মজা করি। এক কোণে বসে থাকলে হবে? তুমি ওদের সাথে মজা করো, আমার ভালো লাগছে না। তাই বলে আজকের এই খুশির দিনে এভাবে বসে থাকবি? আয় আমাদের সাথে, মজা করলে মন ভালো হয়ে যাবে। সাথীর সব মেয়ে কাজিনরা মিলে একটা রুমে নাচানাচি করছে। ঐশী ওর হাত ধরে সেই রুমে নিয়ে গেল। ড্রয়িং রুম থেকে সাথীরা যেই রুমে বসেছে সেটা সরাসরি দেখা যায়। সাথী উল্টো দিকে হয়ে বসে থাকায় ড্রয়িং রুমে কি হচ্ছে সেটা দেখতে পারছে না। সাথী মনে মনে ভাবছে, সত্যিই তো, আজকের এই দিন আবার কবে পাবে তার কোনো ঠিক নেই। এরকম সবাই মিলে আনন্দ করার সুযোগ সব সময় আসে না। সবাই মজা করছে, ও কেন মন খারাপ করে বসে থাকবে? তাই মন সব খারাপকে বিদায় দিয়ে ও সবার সাথে নাচতে শুরু করে। ড্রয়িং রুমে বসে কেউ একজন সাথীর এই পাগলামো নাচ দেখছে আর মুচকি মুচকি হাসছে, আর মনে মনে বলছে, মেয়েটা এত বড় হয়ে গেল তবুও বাচ্চামো পাগলামোগুলো গেল না। সাথে নাচানাচি করে হাঁপিয়ে গিয়েছে, তাই পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে এসেছে। আচমকা ড্রয়িং রুমে বসে থাকা একজনকে দেখে চমকে গেল। স্যার, আপনি এইখানে? আরিয়ান আজ ইফতারিতে উদয়কেও ইনভাইট করেছিল, কিন্তু উদয়ের কিছু কাজ থাকায় সে আসতে পারেনি। আরিয়ানকে বলেছিল ইফতারিতে আসতে পারবে না। আরিয়ান তাকে বলেছে তাহলে ইফতারির পরে যেন আসে, তাই উদয় কাজ শেষ করে এখানে এসেছে। কেন, আমি কি এখানে আসতে পারি না? আমার আসতে মানা আছে নাকি? না, মানা থাকবে কেন? আচমকা আপনাকে এইখানে দেখে একটু অবাক হলাম, এই আর কি। ও তাই? তাই। এই বলে সাথে পানি খেয়ে চলে যাবে এমন সময় উদয় তাকে পিছু ডাকে। সাথী শোনো। জি স্যার, বলুন। উদয় কিছুটা এগিয়ে আসে সাথীর অনেকটা কাছে গিয়ে অল্প ঝুঁকে সাথীর কানে কানে বলল, তুমি তো অনেক সুন্দর নাচতে পারো। সাথী পিছিয়ে গিয়ে তোতলানো স্বরে বলল, আপনি দেখলেন কিভাবে? কেন, চোখ দিয়ে দেখলাম। কিন্তু সেটা কিভাবে? আপনি না মাত্র আসলেন। কে বলেছে আমি মাত্র এসেছি? তুমি যখন উল্টো দিক হয়ে বসেছিলে তখন এসেছি। তুমি উল্টো দিক হয়ে বসে থাকায় আমায় দেখতে পাওনি। থেমে কিছুটা দুষ্টুমির স্বরে বলল, কিন্তু আমি তোমার নাচ সমস্তটা দেখেছি। এটা কিন্তু ঠিক না স্যার। কোনটা? কিছু না। বলে সাথী সেখান থেকে দৌড়ে চলে এলো। উদয় সাথীর বাচ্চা মতে হেসে দিল। সাথীর সকল মন খারাপ এখন এক নিমিষে উধাও হয়ে গিয়েছে। ও খুশি মনে মেহেদি দিতে বসলো। পবিত্র ঈদ উল ফিতর, চারপাশে খুশির আমেজ। সকালে ছেলেরা উঠে গোসল সেরে নামাজ পড়তে গিয়েছে, আর মেয়েরা হরেক রকমের রান্নায় ব্যস্ত। ছোটরা নতুন জামা পরে নিজেদের সাজানোয় ব্যস্ত। সাথে উঠে ওর আম্মুকে রান্নায় সাহায্য করছে। আজকে সবার সাথীদের বাসায় দাওয়াত।
কিছুক্ষণ পর সাথীর বাবা নামাজ পড়ে এলেন। সাথীর বাবা হাফিজুর রহমান ঈদ উপলক্ষে দেশে এসেছেন। সাথীর বাবা একজন ব্যবসায়ী। নিউ ইয়র্কে তার রেস্টুরেন্টের বিজনেস আছে, তাই বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাহিরেই থাকেন।